এই মুভির শুরুতে আমরা দেখতে পাই কিছু ধনী মানুষের একটি দল প্রাণ বাঁচাতে পাগলের মতো দৌড়াচ্ছিল। তাদের মধ্যেই একজন মহিলা ভয়ে আতঙ্কে একটি টয়লেটের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। তার মনে হয় এখানে সে নিরাপদ, কিন্তু ঠিক একটু পরেই টয়লেটের কমোডের নিচ থেকে অদ্ভুত ধরনের শব্দ আসতে শুরু করে, যেন কোনো রহস্যময় জিনিস ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভয়ঙ্কর এক চিৎকারের সাথে হঠাৎই কোনো অদ্ভুত শক্তি তাকে কমোডের ভিতরে টেনে নিয়ে যায়। কেউই কখনো ভাবেনি যে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বলে পরিচিত এই ক্রুজ শিপ এত ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। আসলে কিছুক্ষণ আগেও এখানে ধনী লোকেরা খোলামেলাভাবে আনন্দ উল্লাস করছিল এবং পানির মতো টাকা খরচ করছিল। ঠিক তখনই যখন সবাই নিজেদের বিনোদনে ডুবেছিল, হঠাৎ এক রহস্যময় ব্যক্তি চুপচাপ কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সে সেখানে কিছু ডিস্ক লাগিয়ে সিস্টেমে নতুন কিছু নির্দেশ ঢুকিয়ে দেয়, যার ফলে জাহাজের পাওয়ার সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেম হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময় কমিউনিকেশন অফিসার আরও খারাপ খবর নিয়ে আসে। সে জানায় যে জাহাজের নিচে কোনো বিশাল জীব বা বস্তু খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। কাউন্টডাউন শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ জাহাজের জোরে ধাক্কা লাগে। কোনো প্রস্তুতি না থাকায় সেখানে থাকা যাত্রীরা মাটিতে পড়ে যায়, এমনকি সেখানে থাকা একটি লাইফ বোট সাগরে পড়ে যায়। ধীরে ধীরে যখন জাহাজ কিছুটা স্থির হয়, তখন যে ধনী মানুষগুলো কিছুক্ষণ আগেও খুব ভদ্র ও মার্জিত মনে হচ্ছিল, তারাই এখন ভয়ে আতঙ্কে চারদিকে দৌড়াতে শুরু করে। আর যে মহিলা টয়লেটে লুকিয়েছিলেন, তিনিই এই জাহাজের প্রথম শিকার হয়ে যায়। কিন্তু জাহাজে তখনও বিশৃঙ্খলা থামেনি। এদিকে সমুদ্রের দিগন্তে প্রবল বৃষ্টির মাঝে একটি স্পিড বোট দ্রুত এগিয়ে আসছে। সেই বোটের ক্যাপ্টেন নেগান একজন অভিজ্ঞ পাচারকারী। সেদিন তার কাছে একটি বড় চুক্তি এসেছিল, যেখানে কিছু মালপত্রকে রেড ডট এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল। চালাক নেগান এটাও জিজ্ঞেস করা জরুরি মনে করেনি যে সেই মালপত্র আসলে কি, কারণ যে লোকটি তাকে এই কাজটি দিয়েছিল সে দেখতে বেশ বিপজ্জনক মনে হচ্ছিল। কিন্তু তার সহকারী এলার নিজের কৌতূহল সামলাতে পারছিল না, তাই সে চুপি চুপি গুদামে ঢুকে একটি বক্স খুলে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই বক্সের ভিতরে একটি টর্পেডো রাখা ছিল, আর ঠিক একই রকম আরও ডজন ডজন বক্স সেখানে পড়েছিল। এলার চিন্তায় পড়ে যায়, আসলে এরা কি করতে চলেছে। ঠিক তখনই হঠাৎ তার পিছনে একজন লোক এসে দাঁড়ায়। সে ছিল সেই কালো মুখের মালিকের লোক, যাকে তারা সঙ্গে নিয়ে এসেছিল। মনে হচ্ছে আজ এলারের মার খাওয়া একেবারে নিশ্চিত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ তীরের মতো দ্রুত কিছু জিনিস বাতাস চিরে সেই কালো বসের দিকে ছুটে আসে। নেগেন নিজের সঙ্গীকে এভাবে মার খেতে দেওয়ার মানুষ ছিল না। ঝগড়া শুরু হওয়ার উপক্রম হয়ে যায়, আর চারদিকের পরিবেশ পুরোপুরি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু কালো সর্দার পরিষ্কার বুঝতে পারছিল যে আজ রাতের মিশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সে নিজেই ইশারা করে তার লোকদের ঝামেলা থামাতে বলে। নেগেন তখনই বুঝে গিয়েছিল যে এরা নিশ্চয়ই কোনো বড় খারাপ কাজ করতে যাচ্ছে। সে শুধু চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে এখান থেকে চলে যেতে। সম্ভবত এই তাড়াহুড়োর কারণেই সে সামনে ভেসে থাকা একটি লাইফ বট লক্ষ্য করতে পারেনি। জোরালো ধাক্কার পর স্পিড বোটের সামনে বড় একটি গর্ত হয়ে যায়। তবে তারা খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলেছিল, তাই কার্গোতে রাখা টর্পেডোগুলোতে আগুন লাগেনি। ঠিক তখনই মহিলা সহকারী একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সামনের সমুদ্রে একটি বিশাল অয়েল ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। সে পরামর্শ দেয় যে হয়তো সেখান থেকে কিছু যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এনে স্পিডবোটটি মেরামত করা যেতে পারে। নেগেন একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু ঠিক তখনই কালো সর্দারের লোকেরা নিজেদের অস্ত্র বের করে ফেলে। এখন নেগেন সব বুঝে যায়, এই লোকগুলোর আসল লক্ষ্য ছিল সেই অয়েল ট্যাঙ্কারটাই। কালো সর্দারের চাপে পড়ে নেগেন দ্রুত স্পিডবোটটিকে ট্যাঙ্কারের দিকে নিয়ে যায়। যখন দূরত্ব ঠিক মনে হয়, তখন একজন লোক কম্পিউটার থেকে রিমোটের মাধ্যমে বাম দিকের হ্যাচ খুলে দেয়। বাকি লোকেরা আগে থেকেই প্রস্তুত করে রাখা বোর্ডিং সরঞ্জাম বের করে ফেলে। 5 মিনিটেরও কম সময়ের মধ্যে তারা সেই বিশাল জাহাজে উঠে পড়ে। স্পিড বোট মেরামতের জন্য দরকারি যন্ত্রাংশ খোঁজার অজুহাতে কালো সর্দার নেগেন এবং এলারকেও নিজের সঙ্গে উপরে নিয়ে আসে, আর বাকি লোকেরা জাহাজে থাকা নিরাপত্তা প্রহরীদের খুঁজে শেষ করে দিতে বেরিয়ে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, হলের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র এবং ধ্বংসের চিহ্ন তো ছিল, কিন্তু সেখানে একজন মানুষও দেখা যাচ্ছিল না। সবাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। ঠিক তখনই পেছনের লিফট থেকে কিছু শব্দ শোনা যায়। সবাই সতর্কভাবে তার কাছে এগিয়ে যায়, কিন্তু যখন লিফটের দরজা খুলে যায়, তখন সেখানেও শুধু রক্তের দাগই দেখা যায়। এখন সবাই ভাবতে থাকে, এই জাহাজের সব যাত্রী শেষ পর্যন্ত কোথায় চলে গেল। তবুও কালো সর্দার এক রাতেই ধনী হয়ে যাওয়ার নিজের স্বপ্ন ছাড়তে চাইছিল না, তাই সে তার লোকদের আলাদা আলাদা দিকে খুঁজে দেখার নির্দেশ দেয়। নেগেন এবং এলার নিচের ইঞ্জিন রুমে স্পেয়ার পার্টস খুঁজতে চলে যায়, আর কালো সর্দার নিজে জাহাজের কন্ট্রোল রুমে যায়, যাতে হয়তো সেখানে কোনো সূত্র পাওয়া যেতে পারে।
এদিকে স্পিডবোটে থেকে গর্ত মেরামত করছিল যে মহিলা সহকারী, সে হঠাৎ পানির মধ্যে কিছু নড়াচড়া অনুভব করে। সে তার সঙ্গীদের ডাকতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ পানির উপর ভেসে ওঠে একটি ফুলে ওঠা সাদা হয়ে যাওয়া লাশ। এটা দেখে মহিলা সহকারী ভয়ে জোরে চিৎকার করে ওঠে। আতঙ্কে সে কয়েক ঢোক পানি পর্যন্ত গিলে ফেলে। অনেক কষ্টে নিজেকে সামলাতে পারছিল, ঠিক তখনই তার পেছন দিক থেকে কোনো নড়াচড়ার শব্দ শোনা যায়। অন্যদিকে নেগেন এবং এলার ইঞ্জিন রুমে মেরামতের জন্য দরকারি যন্ত্রাংশ জড়ো করছিল। পাহারা দিচ্ছিল যে লুটেরা, সে হঠাৎ অন্য দিক থেকে আসা হালকা একটা শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে নিজের অস্ত্র তুলে নিয়ে সাবধানে খোঁজ নেওয়ার জন্য সামনে এগিয়ে যায়। ধীরে ধীরে সে অনুভব করে যে মেঝেতে জমে থাকা পানি তার হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে। তার ভয় আরও বাড়তে থাকে, কারণ তার মনে হচ্ছিল এই পানির নিচে কোনো বড় বিপদ লুকিয়ে আছে। হঠাৎ পানির মধ্যে কিছু বুদবুদ উঠতে শুরু করে। সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কোনো শক্তি তাকে পানির ভেতরে টেনে নিয়ে যায়। এক ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, আর তার অস্ত্র উড়ে এসে সোজা নেগেনের সামনে পড়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং আতঙ্কে চারদিকে তাকাতে শুরু করে। বেঁচে থাকা লম্বা চুলওয়া লুটেরা সন্দেহ করতে থাকে যে এই সব কিছু নেগেনেরই চাল, কিন্তু নেগেনের বিশ্বাস ছিল যে এখানে অন্য কোনো জিনিস লুকিয়ে আছে। লম্বা চুলওয়ালা লুটেরা তাকে চুপ থাকতে বলে এবং বলে যে এই বিষয়টা তাড়াতাড়ি কালো সর্দারকে জানাতে হবে। কিন্তু ফোন কল এখনও ঠিকমতো সংযোগও পায়নি। ঠিক তখনই পানির নিচ থেকে আবার সেই শক্তি উঠে আসে। এবার সে লুটেরাটিকে ধরে পানির মধ্যে টেনে নিয়ে যায়। নেগেন নিজের চোখের সামনে তাকে রক্তে লাল হয়ে যাওয়া পানির মধ্যে হারিয়ে যেতে দেখে। তখনই সে বুঝতে পারে যে পানির নিচে কোনো ভয়ঙ্কর দানব লুকিয়ে আছে। এখন সে আর কোনো যন্ত্রাংশ জড়ো করার কথা চিন্তা করে না এবং এলারকে তৎক্ষণাৎ এখান থেকে পালিয়ে যেতে বলে। এদিকে জাহাজের একটি বন্ধ গুদামে লাল কাপড় পরা এক মহিলা অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে। তার নাম জেনি, আর সে এই ক্রুজে আনন্দ করার জন্য আসেনি। খুব চতুরতার সাথে সে জাহাজে ঢুকে ক্যাপ্টেনের কাছ থেকে অ্যাক্সেস কার্ড চুরি করে নিয়েছিল। কিন্তু অনেক কষ্টে যখন সে জাহাজের তিজোরি ঘর পর্যন্ত পৌঁছায়, ঠিক তখনই ক্যাপ্টেন এবং তার লোকেরা তাকে হাতে নাতে ধরে ফেলে। এই কারণেই তাকে গুদামের ভিতরে বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু এই কারণেই সে এই বিপদ থেকে বেঁচেও যায়। জেনি তার কানের দুল ব্যবহার করে দরজার ইলেকট্রনিক লকিং সার্কিট নষ্ট করে দেয় এবং কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেরোতেই সে সামনে দেখে কালো সর্দার এবং তার লোকেরা দাঁড়িয়ে আছে। জেনি ভয় পায় না এবং সঙ্গে সঙ্গেই মিথ্যা বলে দেয় যে সে ক্যাপ্টেনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু কালো সর্দার তার কথায় বিশ্বাস করার মানুষ ছিল না। সে সরাসরি জিজ্ঞেস করে, বাকি যাত্রীরা কোথায় গেল? ঠিক সেই সময় তার একজন লোক অ্যাক্সেস কার্ড নিয়ে জাহাজের তিজোরি খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই হঠাৎ উপরের দিক থেকে একটি কুড়াল উড়ে বাইরে চলে আসে। লুটেরা সঙ্গে সঙ্গে ভেতরের দিকে গুলি চালাতে শুরু করে। যদি কালো সর্দার ঠিক সময়ে পিছিয়ে না যেত, তাহলে হয়তো সেও সেই কুড়ালের শিকার হয়ে যেত। ঠিক তখনই কেউ সময় মতো তাকে থামিয়ে দেয়, আর সেই কারণেই কোনোভাবে ক্রুজের মালিক এবং ক্যাপ্টেনের প্রাণ বেঁচে যায়। এই বিশৃঙ্খলার মধ্যেই কেউ চিৎকার করে বলে ওঠে যে কোনো দানব এসে গেছে। ঠিক সেই সময় ওয়াকিটকির মাধ্যমে গুলির শব্দ শোনা যেতে থাকে। মনে হচ্ছিল জাহাজের অন্য অংশে যাওয়া লোকেরাও কোনো বিপদের মুখোমুখি হয়েছে। সুযোগ বুঝে জেনি চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। সে লিফট ব্যবহার করে নিচের তলায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথের মধ্যে তার দেখা হয়ে যায় নিগান এবং এলিয়টের সাথে, যারা ঠিক এখনই মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে। নিগান তাকে সতর্ক করে দেয় যেন সে এদিক ওদিক ঘোরাঘুরি না করে, কারণ বাইরে কোথাও একটা ভয়ঙ্কর দানব লুকিয়ে আছে। ঠিক তখনই লিফটের উপরের দিক থেকে কিছু হামাগুড়ি দেওয়ার মতো শব্দ শোনা যায়, আর এতে নেগানের কথাই যেন সত্যি মনে হতে থাকে। এমন সময় লিফটের দরজা আবার খুলে যায়, আর সামনে দেখা যায় কালো সর্দার তার লোকদের নিয়ে দাঁড়িয়ে আছে। নেগেন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে তাদের একসাথে কাজ করা উচিত। ক্যাপ্টেন এবং জাহাজের মালিকও তার কথাকে সমর্থন করে। যদিও কালো সর্দার নিজে সেই দানবটিকে দেখেনি, তবুও এখন তারও কিছুটা বিশ্বাস হতে শুরু করে। হঠাৎ করেই লিফট প্রবলভাবে কাঁপতে শুরু করে। পরের মুহূর্তেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ হয় এবং লিফটের কেবল ছিঁড়ে যায়। লিফট দ্রুত গতিতে নিচে পড়তে শুরু করে। ভাগ্য ভালো ছিল যে জাহাজটি খুব বেশি উঁচু ছিল না। যখন লিফট তৃতীয় নিচের তলায় পৌঁছায়, তখন সবাই জোরে ছিটকে বাইরে পড়ে যায়। যদি তাদের এই বিশ্বাস না থাকতো যে তারা এখনো বেঁচে আছে, তাহলে হয়তো তাদের মনে হতো তারা সরাসরি নরকে এসে পড়েছে। দেয়াল জুড়ে আঠালো রক্ত লেগেছিল এবং মেঝেতে চারদিকে মানুষের বিভিন্ন অবস্থায় পড়ে থাকা হাড় ছড়িয়ে ছিটিয়েছিল। সবাই এখনও এই ভয়ঙ্কর দৃশ্য থেকে সামলে উঠতেই পারেনি। ঠিক তখনই হঠাৎ করিডোরের দেয়ালগুলোর ওপর প্রবল চাপ পড়তে শুরু করে। মোটা লোহার পাতগুলো এমনভাবে বেঁকে যেতে থাকে যেন কেউ খালি টিনের ডিব্বা চাপ দিয়ে মুচড়ে দিয়েছে। নেগান এবং অন্যরা ভয়ে গুলি চালাতে চালাতে পিছিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত তারা একটি ভারী নিরাপত্তা দরজা বন্ধ করে দেয়।
তখন গিয়ে সেই অদ্ভুত শক্তিটা থেমে যায়। এখন সবাই একে অপরের সঙ্গে তর্ক করতে শুরু করে, আসলে সেই দানবটা কি? কেউ একজন পরামর্শ দেয় যে কাছাকাছি নৌবাহিনীর কাছ থেকে সাহায্য চাওয়া উচিত, কিন্তু ক্যাপ্টেন জানায় যে জাহাজের কমিউনিকেশন সিস্টেম আগেই নষ্ট করে দেওয়া হয়েছে। তার সন্দেহ ছিল যে জাহাজের ভেতরেই কোনো বিশ্বাসঘাতক রয়েছে। নেগেন সঙ্গে সঙ্গেই সত্যটা বুঝে যায়, সেই বিশ্বাসঘাতক হয়তো জাহাজের মালিকই। অবশেষে কালো সর্দার সত্যিটা স্বীকার করে। সে বলে যে তার এবং জাহাজের মালিকের মধ্যে আগেই একটি চুক্তি হয়েছিল। পরিকল্পনা ছিল কালো সর্দার জাহাজের ধনী যাত্রীদের লুট করবে এবং তারপর জাহাজটিকে উড়িয়ে দেওয়া হবে। আসলে মালিকের কাছে জাহাজ চালানোর খরচ অনেক বেশি হয়ে যাচ্ছিল, শুধু টিকিট বিক্রি করে সে কোনো লাভ করতে পারছিল না। তাই সে এই পুরো পরিকল্পনা করে যাতে জাহাজ ধ্বংস হয়ে গেলে সে বড় অঙ্কের বিমার টাকা পেতে পারে। এটা শুনে ক্যাপ্টেন রাগে ফেটে পড়ে। তার মনে হয় এত লোভী মালিক পাওয়াই তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এদিকে এলিয়েট চুপচাপ এসব নাটক দেখছিল। ঠিক তখনই হঠাৎ তার মাথার ওপর থেকে কিছু একটা নিচে পড়ে। সে উপরে তাকাতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটি বিশাল অক্টোপাসের বাহু দুলতে দুলতে তার দিকে এসে পড়ে। নেগেন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়ে বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। গুলিতে সেই টেন্টাকল আহত হয়ে যায়, আর তার সঙ্গে একটি পচা গলা, যেন অ্যাসিডে পোড়া মানুষের শরীরও দেখা যায়। এটা দেখে সবার কপালে ঠান্ডা ঘাম জমে যায়। সবাই ভয়ে উপরের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু জাহাজের কেবিনের চারদিকে সেই ভয়ঙ্কর বাহুগুলোর জাল ছড়িয়েছিল। তাই তারা লড়াই করতে করতেই ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। এই সময়েই নেগেন এবং জেনি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে। সুযোগ বুঝে জেনি তার সঙ্গে এক ধরনের চুক্তি করতে শুরু করে। সে বলে যদি নেগেন তাকে এখান থেকে নিরাপদে বের করে নিয়ে যায় তাহলে সে তার জন্য যা খুশি করতে প্রস্তুত। ঠিক তখনই হঠাৎ একটি টেন্টাকল দ্রুত তাদের দিকে ঝাঁপিয়ে আসে। বাঁচার চেষ্টা করতে গিয়ে নেগেন মাটিতে পড়ে যায়। সে মেঝেতে পড়ে থাকা বন্দুকটা তুলতে যায়, কিন্তু সেই শব্দে টেন্টাকলটা আরও রেগে যায়। যখন সেটি তাকে জাপটে ধরতে যাচ্ছিল, ঠিক তখনই জেনি কোনো কিছু না ভেবে সামনে এগিয়ে আসে এবং বন্দুক দিয়ে একটানা গুলি চালাতে শুরু করে। ঘন গুলির বৃষ্টিতে সেই দানবীয় বাহুটি পিছিয়ে যায়, আর এভাবেই নেগানের প্রাণ বেঁচে যায়। তখন নেগানের মনে পড়ে যায় জেনির আগের কথা। সে তাড়াতাড়ি মাথা নেড়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে অন্যদিকে ক্যাপ্টেনের ওপরও সেই টেন্টাকলওয়ালা দানব আক্রমণ করেছিল। যখন নেগেন এবং জেনি সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। দানবীয় সেই বাহুটি ক্যাপ্টেনকে ধরে ডেকের নিচে টেনে নিয়ে যায়। সবাই আতঙ্কে চারদিক থেকে গুলি চালাতে শুরু করে। কিছুক্ষণ পরে সবকিছু আবার শান্ত হয়ে যায়। বারবার আক্রমণে বিরক্ত হয়ে কালো সর্দার রাগে ফুঁসতে থাকে। তখন ক্রুজের মালিক আন্দাজ করে বলে যে এটা হয়তো প্রাচীন সময়ের কোনো বিশাল অক্টোপ্যাস। সমুদ্র যত গভীর হয় তার আকারও তত বড় হয়ে যায়। তখন সবার মনে পড়ে যায় ক্যাপ্টেনের আগের কথা। তারা যে সমুদ্র অঞ্চলে ছিল সেখানে পানির গভীরতা প্রায় 10,000 মিটার। এই কথা মনে হতেই সবার শরীরে কাঁটা দিয়ে ওঠে। এরপর আর কেউ এই বিষয় নিয়ে কথা বলতে চায় না। নেগেন শুধু চায় যত তাড়াতাড়ি সম্ভব দরকারি যন্ত্রাংশ নিয়ে নিজের স্পিড বোটে পৌঁছে যেতে, কিন্তু সামনে যাওয়ার পথ ইতিমধ্যেই সমুদ্রের পানিতে ভরে গেছে। এখন সেখানে যাওয়ার একটাই উপায়, সাঁতরে। পানির নিচে লুকিয়ে থাকা সেই বিশাল অক্টোপ্যাসের কথা ভাবতেই সবার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। কিন্তু নেগেন জানত বাড়ি ফিরতে হলে ঝুঁকি নিতেই হবে। পরের মুহূর্তেই সে পানিতে ঝাঁপিয়ে পড়ে। একজন যখন সাহস দেখায় তখন অন্যরাও পিছিয়ে থাকে না। কয়েকজন সাহসী লোকও তার পেছনে পানিতে লাফ দেয়। শুধু কয়েকজন ভীতু লোক এখনো দ্বিধায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই পেছন দিক থেকে একটি ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই বিশাল অক্টোপাস আবারও তাদের পিছু নিতে নিতে সেখানে এসে পৌঁছায়। এলিয়েট সঙ্গে সঙ্গে ভারী নিরাপত্তা দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই দরজাটাও বিশাল টেন্টাকলের ধাক্কায় খুলে যায়। সবাই মিলে গুলি চালাতে শুরু করে এবং কোনোভাবে কিছু সময়ের জন্য সেই দানবটিকে পিছিয়ে যেতে বাধ্য করে। তারপর তারা তাড়াতাড়ি সমুদ্রে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু একেবারে পেছনে দাঁড়িয়ে থাকা কালো লুটেরাটা এতটা ভাগ্যবান ছিল না। একটি টেন্টকাল তাকে শক্ত করে জাপটে ধরে ফেলে। মরার আগে সে নিজের পকেট থেকে একটি গ্রেনেড বের করে তার পিন খুলে দেয়। একটি ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে সে নিজেও মারা যায়, কিন্তু সেই বিশাল অক্টোপ্যাসটিকেও গুরুতরভাবে আহত করে দেয়। টানা প্রাণঘাতী আক্রমণের পর সেই দানবীয় সমুদ্র প্রাণীটিও এখন আরও উগ্র ও পাগল হয়ে উঠছিল। একজন লোক এতটাই ভয়ে কাঁপছিল যেন তার প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। সে জোর করে বলতে থাকে যে এখানেই থেমে উদ্ধার দলের অপেক্ষা করা উচিত, কিন্তু নেগানের এটা ঠিক মনে হয়নি। সে বলে যে অক্টোপাস খুবই বুদ্ধিমান প্রাণী, আর সে অবশ্যই এখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে নেবে। নেগান এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই সবার চোখ হঠাৎ স্থির হয়ে যায়। মেশিন গানধারী লোকটাও যেন বিপদের আভাস পেয়ে গিয়েছিল।
পিছনে না তাকিয়েই সে নিজের বন্দুক থেকে গুলি চালাতে শুরু করে। গুলিতে আঘাত পেয়ে টেন্টকালওয়ালা সেই দানবটি ব্যথায় ছটফট করতে থাকে এবং পাইপগুলোর সঙ্গে শক্ত করে জড়িয়ে যায়। কিন্তু লোকটা এখনও স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারেনি। ঠিক তখনই হঠাৎ আরেকটি টেন্টকাল এসে তাকে ধরে ফেলে এবং সরাসরি নিচে টেনে নিয়ে যায়। নেগেন এবং বাকি লোকেরা করিডোর দিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করে, কিন্তু সেই দানবটি বারবার তাদের পথের সামনে বাধা তৈরি করে তাদের রাস্তা ঘুরিয়ে দিচ্ছিল। এটা ইচ্ছে করে করা হচ্ছিল কিনা কেউই জানত না। শেষ পর্যন্ত তারা সবাই একটি লোহার দরজার সামনে এসে থেমে যায়। জাহাজের মালিক ইশারা করে জানায় যে এর সামনে একটি বড় হলরুম রয়েছে। নেগেন সতর্কভাবে সামনে এগিয়ে যায়, কিন্তু সামনের দৃশ্যটা দেখে সে স্তব্ধ হয়ে যায়। পুরো জায়গাটা মানুষের পচা গলা হাড়ে ভরেছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেই অক্টোপাস দানবটি জাহাজের যাত্রীদের এখানে এনে মেরে ফেলেছিল। ঠিক তখনই সামনে থেকে হঠাৎ এক ভয়ঙ্কর ধাক্কার শব্দ আসে এবং প্রচুর পানি ভেতরে ঢুকতে শুরু করে। নিষ্ঠুর মনে জাহাজের মালিক সঙ্গে সঙ্গে লোহার দরজাটা বন্ধ করে দেয়, ফলে বাকি লোকেরা পেছনে আটকে পড়ে যায়। এখন বেঁচে থাকা নেগেন এবং তার সঙ্গীরা আলাদা হয়ে বাইরে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। এদিকে করিডোরে পানির স্তর ক্রমাগত বাড়ছিল এবং সেই অক্টোপাসও দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। কালো সর্দার রাগের মাথায় একটি গ্রেনেড ছুড়ে দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দানবটি পিছিয়ে যাওয়ার বদলে আরও দ্রুত তাদের পিছু নিতে শুরু করে। তখন কালো সর্দার এক অত্যন্ত নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়। সে এলারের পায়ে গুলি করে দেয় যাতে সে থেমে যায় এবং তার মৃত্যুর সুযোগে সে পালানোর সময় পায়। কিন্তু এলারও কম চতুর ছিল না। দানবটা আসার আগেই সে কি ডাস্টবিনের ভেতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলরুমে পৌঁছায়, তখন মেঝেতে কালো সর্দারের পিস্তলটা দেখতে পায়। সে যখন সেটা তুলতে যায়, ঠিক তখনই হঠাৎ একটি হাত এসে তার কাঁধে পড়ে। আসলে কালো সর্দার নিজেই তখন দানবের টেন্টাকলের ফাঁদে আটকে ছিল। এলার ভয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু পরে তার প্রতি দয়া হয়ে যায়। সে পিস্তলটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নিজেকে গুলি করে দাও, তাহলে অন্তত দ্রুত মৃত্যু হবে। কিন্তু কালো সর্দার হঠাৎ বন্দুকের মুখ এলারের দিকেই ঘুরিয়ে দেয়। ভাগ্যক্রমে গুলিটা তাকে লাগে না। এরপর কালো সর্দার বন্দুকটা নিজের দিকে ঘুরিয়ে নেয়, কিন্তু তখনই বোঝা যায় যে পিস্তলের গুলি আগেই শেষ হয়ে গেছে। এখন সেই ভয়ঙ্কর দানবের হাতে ধীরে ধীরে মারা যাওয়া ছাড়া তার সামনে আর কোনো পথ অবশিষ্ট নেই। অন্যদিকে নেগান এবং জেনি তুলনামূলকভাবে বেশি ভাগ্যবান প্রমাণিত হয়। তারা আরেকটি সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিতে দিতে জাহাজের ডেকে পৌঁছে যায় এবং সেখান থেকে লিফটের সাহায্যে ধীরে ধীরে নিচে নেমে নিজেদের স্পিড বোটে পৌঁছে যায়, কারণ তারা মেরামতের জন্য দরকারি যন্ত্রাংশ নিয়ে আসতে পারেনি। তাই নেগেন জেনিকে বলে যে সে যেন আবার ক্রুজ জাহাজে গিয়ে একটি জেট স্কি খুঁজে আনে আর সেটাতেই করে পালানোর চেষ্টা করে। ওইদিকে নেগেন ঠিক করলো যে সে সেই ভয়ঙ্কর অক্টোপাসটিকে শেষ করবে। স্পিড বোটে রাখা ডজন কয়েকটি টর্পেডো এখন তার কাজে যে লাগতে চলেছে। তখন তার সহকারী অ্যালিয়ারও ফিরে আসে এবং দুজনে মিলে একটি পরিকল্পনা করে। তারা স্পিড বোটকে অটোমেটিক নেভিগেশন মোডে সেট করে, যাতে এটি ঘুরে সরাসরি ক্রুজ জাহাজের সাথে ধাক্কা মারে এবং ভেতরে লুকানো সেই অক্টোপাসটিকে উড়িয়ে দেয়। যখন সমস্ত প্রস্তুতি প্রায় শেষ হয়ে আসে, নেগেন অ্যালিয়ারকে বলে যে সে এখানে থেকে বাকি কাজগুলো সামলাকো, আর সে নিজেই জেনিকে দেখতে বের হয় যে সে ঠিক আছে কিনা। ওদিকে জেনিও হার মানা মানুষের মধ্যে ছিল না। অনেক খুঁজে শেষে সে একটি জেট স্কির চাবি পায়, কিন্তু ঠিক তখন জাহাজের মালিক সামনে এসে হাজির হয় এবং বন্দুক দেখিয়ে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জেনি রেগে বলল, এখানে শুধু একটি নয়, অনেক জেট স্কি আছে, তুমি কেন শুধুমাত্র আমার কাছ থেকে ছিনাতে চাও? দুজনের মধ্যে তর্ক চলছিলই। ঠিক তখন নেগান বন্দুক নিয়ে সেখানে পৌঁছায়। সে গুলি চালায়, কিন্তু অবাক করার বিষয় হলো তার একটি গুলিও জাহাজের মালিককে লাগে না। মনে হচ্ছিল সে তাকে হত্যা করতে চাচ্ছে না। এই সময় হঠাৎ বিনোদন হোলটি জোরে জোরে কেঁপে ওঠে। ডেকের নিচ থেকে ডজন কয়েকটি টেন্ট্যাকল বেরিয়ে আসে এবং পরের মুহূর্তে একটি বিশাল মাসলড শরীর দেখা দেয়। নেগান এবং জেনি দুজনই স্তম্ভিত হয়ে যায়। শেষ পর্যন্ত তারা সেই বিশাল অক্টোপ্যাস রাক্ষসটির আসল শরীর দেখতে পায়। ঠিক তখন হঠাৎ টেন্টাকল তার পায়কে জড়িয়ে ধরে। চারদিকে ভয়ঙ্কর শক্তি তাকে চেপে ধরতে শুরু করে। সে দেখল একটি বিশাল রক্তে ভরা মুখ তার দিকে এগোচ্ছে এবং সেই রাক্ষসটির বড় চোখগুলো ভয়ঙ্কর নীল আলোতে ঝলমল করছে। সংকটের মুহূর্তে নেগেন সঙ্গে সঙ্গে তার শটগান বের করে এবং সরাসরি সেই অক্টোপ্যাসের চোখে গুলি চালায়। প্রচণ্ড ধ্বংস সঙ্গে সঙ্গে তার চোখ ফেটে যায় এবং রাক্ষসটি যন্ত্রণা নিয়ে পিছিয়ে যায়। সুযোগ দেখে নেগেন দ্রুত দৌড়ে যায় এবং স্পিড বোটে পৌঁছে, কিন্তু যখন সে কেবিনে ঢুকে সেখানে ভাঙা কাচ এবং চটচটে ময়লা টোরল ছড়িয়েছিল। এটা দেখে সে বুঝতে পারে যে আলিয়ার হয়তো আর বেঁচে নেই। এখন বাধ্য হয়ে নেগেনকে নিজেই স্পিড বোট চালাতে হয়। নেগেন স্পিড বোটের অটোপাইলট চালু করে দেয় এবং তারপর দ্রুত ক্রুজ জাহাজের দিকে ছুটে যায় যেন জেনির সঙ্গে দেখা করতে পারে।
ওদিকে ঠিক তখন জাহাজের মালিক ডেকে পৌঁছে। চলমান স্পিডবোটটি দেখে সে কোনো ভেবে বুঝে না, সরাসরি সমুদ্রে ঝাঁপ দেয়। তার পা ভেঙে গেলেও এখানেই মারা যাওয়ার চেয়ে এটি ভালো ছিল। কোনোভাবে হাসতে হাসতে সে স্পিডবোটের কেবিন পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার আনন্দ মুছে যায়, কারণ স্পিডবোট অটো পাইলট মোডে ছিল এবং এখন তা হাত দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এদিকে নেগেন জেনিকে নিয়ে পুরো গতিতে ছুটছিল। পেছন থেকে অক্টোপাস রাক্ষসের টেন্টাকল তাদের পিছু নিতেছিল। নেগন বারবার বাটন চাপতে চাপতে লিফটের দরজা খুলে দেয় এবং কোনোভাবে সেই রাক্ষস থেকে পালাতে সক্ষম হয়। ঠিক সেই সময় স্পিডবোট ঘুরে সরাসরি ক্রুজ জাহাজের দিকে চলে আসে। স্পিডবোটে ফাঁস থাকা জাহাজের মালিক নিষ্প্রাণ চোখে তাদের তা সরেখে থাকে এবং পরের মুহূর্তেই স্পিডবোঙ্কর বিস্ফোরণের সঙ্গে আগুনের শিখা আকাশ পর্যন্ত উঠতে থাকে। শেষ মুহূর্তে নেগেন এবং জেনি জাহাজ থেকে বের হতে সক্ষম হয়। সেই বিশাল অক্টোপাস রাক্ষসও আগুনের শিখায় পুড়ে শেষ হয়ে যায়। শেষমেশ নেগেন এবং জেনি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে ভেসে এক নির্জন দ্বীপে পৌঁছায়। কিন্তু দুর্ভাগ্য, তাদের জেট স্কিও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। দুজনে ভাবতে থাকে হয়তো এবার তাদের এখানেই থাকতে হবে। ঠিক সেই সময় সমুদ্রের ঢেউয়ের সঙ্গে একজন মানুষ তাদের দিকে সাঁতার কেটে আসে। সে আর কেউ নয়, আলিয়ার, যে অদ্ভুতভাবে বেঁচে গিয়েছিল। তিনজন একে অপরকে দেখে আনন্দিত হয় এবং আলিঙ্গন করে। কিন্তু ঠিক তখন তাদের পেছন থেকে হঠাৎ কোনো ভয়ঙ্কর রাক্ষসের গর্জন শোনা যায়। মনে হচ্ছে সমুদ্র থেকে আরও একটি বিশাল প্রাণী দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। আর এভাবেই এই সিনেমাটি সাসপেন্সের সঙ্গে সঙ্গে এখানেই শেষ হয়।